ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 385 পেজের অঙ্কগুলো সমাধান করছি। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না, কারণ পরবর্তীকালে অঙ্কগুলো যাতে সবার আগে তোমরা পাও। এখানে 385 পেজের কেশবপুর হাই স্কুলের প্রশ্ন সমাধান করছি। একের আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করতে বলছে। এখানে অপশন আছে, 4টা অপশনের মধ্যে যে কোনো একটা উত্তর হবে। প্রথম অঙ্কটা, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? বার্ষিক সরল সুদ বের করতে হবে। মূলধন বলছে 10 বছরের দ্বিগুণ হবে। এবার আমি যদি লিখি মূলধন বলতে আসল, ধরি আসল সমান পি টাকা, তাহলে মূলধন 10 বছরের দ্বিগুণ হবে। তাহলে সময়টা কত? সময় টি সমান 10 বছর, আর দ্বিগুণ হবে বলতে কি? সুদে আসলে দ্বিগুণ হবে। সুতরাং সুদে আসলে সমান কত হবে? ডাবল। সুদে আসলে ডাবল বলতে 2 গুণন পি, 2p টাকা। আর তাহলে বার্ষিক সুদের হারটা বের করতে হবে। বার্ষিক সুদের হার সমান 8%, এটা বের করতে হবে। তাহলে এবার এখানে যেহেতু সুদে আসলে কি 2p হলো, আর আসল পি, তাহলে সুদে আসলে বলতে এই 2p থেকে আসল বাজারে সুদ পাওয়া যাবে। তাহলে আমরা সেখানে লিখবো, সুতরাং সুদ সমান কি 2p বিয়োগ পি। 2p বিয়োগ পি, 2pটা কি 2p বিয়োগ পি। 2pটা সুদে আসলে, আর পি বলছে আসল। তাহলে সুদে আসলের থেকে আসল বাদ দিলে পরে কী হবে? পি পাওয়া গেল, এটা সুদ। এবার আমরা একটা সূত্র জানি, I = PTR/100। সেই সূত্র লিখব, I সমান PTR/100। এখানে I সুদ, এই যে এটা I সুদ, I কত? I পি। তাহলে I এর জায়গায় পি বসাবো, সমান পি তো পি হবে, আর টি 10 বছর, আর 8টা আমরা বের করবো, 8 থাকবে, আর 100টা এখানে বসবে, এটা সূত্রের 100। তাহলে এই যে এখানকার শূন্য আর এখানকার শূন্য কাটবো, উপরে শূন্য নিচে শূন্য কাটবো। এবার এখান থেকে কি হবে? এখান থেকে সমান এই যে এটা সমানের দুই পাশে পি কাটা যায়, উপরে পি থাকলেও এইভাবে কাটা যায়। তাহলে এখান থেকে কি করতে হবে? এখানে কি থাকলো? তাহলে এখানে আর থাকলো, আর নিচে কি থাকলো? 10, আর এখানে কিছু নেই, 1। এবার তাহলে সুতরাং এখান থেকে আমি বজ্রগুণ করলে আর সমান কত? 10। তাহলে উত্তর হয়ে গেলো 10। আর সমান 10, সুতরাং R% সমান 10%। তাহলে উত্তর নম্বর কত? বি। উত্তর নম্বর বি আসলো 10%। এবার বলছে x² - 7x + 3 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল। এখানে আগে সমীকরণটা লিখছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। কি? x² 2 নম্বর, x² - 7x + 3 সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। আমরা জানি দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ যদি একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী হবে? আলফা গুণন বিটা। এটা সূত্র আছে কি C/A। এবার এখানে সিটা কত? যে শেষে যে পদটা থাকে, ধ্রুবক পদটা এটা, আর এ x² সঙ্গে যে সহগটা থাকে, এখানে সহগ কত আছে? x² সঙ্গে কিছু নেই, 1 আছে। তাহলে এখানে C/A, এখানে সি কত? 3,
আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সঙ্গে কী আছে, 1 আছে, না থাকলেও 1 আছে, তাহলে এখানে 1 অর্থাৎ 3/1, তার মানে 3। তার মানে উত্তর কত হলে, উত্তর হলো হচ্ছে নাম্বার সি নাম্বার অপশন। এবার এখানে বলছে পূর্ণাঙ্কটা নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি যে দুটি সমান দৈর্ঘ্য, যে দুটি দৈর্ঘ্য সমান, তাহলে হচ্ছে এ ও অ্যাঙ্গেল এ ও বি সমান 60 ডিগ্রি হলে পরে অ্যাঙ্গেল সি ও ডি এর মান কত হবে। তাহলে আমি হচ্ছে একটা চিত্র আঁকছি, নাম্বার কত, নাম্বার 3। এখানে ও কেন্দ্রবৃত্ত আঁকতে হবে, এই একটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে সেন্টার ও। আর এবার এখানে যেহেতু হচ্ছে যে দুটি দৈর্ঘ্য সমান বলছে, তার মানে ধরলাম এটা ধরলাম একটা যে, আর এটা ধরলাম যে একটা যে, তাহলে যদি হচ্ছে এটা এখানে ধরলাম এ বি, এটা হচ্ছে এ, এটা বি, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এখানে কী লিখতে হবে, এ বি সমান সমান সিডি, এ বি সমান সমান সিডি, এটা কি মানে বলেছে আর কি যে দুটি। এবার হচ্ছে ও এটা, এবার আমি যোগ করব এর সঙ্গে ও, আর হচ্ছে এখানে হচ্ছে এদিকে যোগ করলাম, এটা এই বিন্দুটা ও, এর সঙ্গে ও, তাহলে এ ও বি, তাহলে অ্যাঙ্গেল এ ও বি একটা অ্যাঙ্গেল পেলাম। আর এখানে হচ্ছে ও এর সঙ্গে ডি যোগ করব, এইভাবে স্কেলটা খুব ভালো করে রাখবে। আর এখানে হচ্ছে ও এর সঙ্গে সি যোগ করলাম। এবার তাহলে এ ও বি অ্যাঙ্গেল কত হচ্ছে 60 ডিগ্রি। তো তাহলে এ ও বি হচ্ছে যদি 60 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে সি ও ডিও 60 ডিগ্রি হবে। কেন হবে, কারণ হচ্ছে এখানে এই যে ও এর যে এই পাশে যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে, এবং আর উপরে এই কোণটা, এইখানে সি ও ডি চেয়েছে, এই কোণটা আর এই কোণটা কি হচ্ছে বিপরীত কোণ। কারণ দেখছি অ্যাঙ্গেল এ ও বি সমান সমান অ্যাঙ্গেল সি ও ডি, এটা হচ্ছে কি অ্যাঙ্গেল, বিপরীত অ্যাঙ্গেল, বিপরীত কোণ। তাহলে বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি 60 ডিগ্রি হলে পরে সি ও ডিও 60 ডিগ্রি হবে। তাহলে উত্তর নম্বর কত, উত্তর নম্বর হচ্ছে বি, উত্তর নম্বর বি। এবার বলছে দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত কত, 1:4, তাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলছে কত, 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত। দুটি লম্ব বৃত্তাকার শঙ্কু, আমি হচ্ছে শঙ্কু দুটো আঁকছি, যেহেতু দুইটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে একটা ছোট হবে একটা বড় হবে, কারণ এখানে সমান লম্ব বৃত্তাকার শঙ্কু বলা নেই। তাহলে আমি এই একটা আঁকলাম, এই একটা লম্ব বৃত্তাকার শঙ্কু আঁকলাম, এটার ব্যাসার্ধ এইটুকা, মানে ভূমির ব্যাসার্ধ। আর এদিকে আর একটু বড় করে আঁকলাম একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এরকম, এটা হচ্ছে তাদের ভূমিতলের ব্যাসার্ধ অনুপাত, এটা এই যে এই এটুকা এবং এটুকা হচ্ছে ব্যাসার্ধ অনুপাত বলছে কত, হচ্ছে 4:r। এখানে ভূমিতলের ব্যাসার্ধ হচ্ছে, ভূমিতলের ব্যাসার্ধ অনুপাত শঙ্কু দুটির ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত, 4:5। তাহলে আমি এখান থেকে ধরি ব্যাসার্ধ দুটি, ব্যাসার্ধ দ্বয় হলো, একটা ধরলাম 4r ও আরেকটা ধরলাম 5r একক। এখানে একটা হচ্ছে 4r ধরলাম, এই যে এটা হচ্ছে 4r ধরলাম, আর এটা হচ্ছে 5r একক ধরলাম। তো তাহলে যখনই শঙ্কু দুটোর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা হচ্ছে পাবো, এবং যখন উচ্চতা পাবো তখন হচ্ছে ওদের হচ্ছে আয়তনের সূত্র দেওয়া যাবে, এবং ধরি তাদের উচ্চতা একটাকে ধরলাম h1 ও আরেকটা ধরলাম h2 একক। তাহলে একটা হচ্ছে যখন h1 একক, আরেকটা হচ্ছে h2 একক হবে, তাহলে সুতরাং তাদের আয়তন
তাদের আয়তন তাহলে কী হবে তাহলে হচ্ছে তাদের আয়তন হবে শঙ্কুর হচ্ছে আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর বলতে হচ্ছে R1 আর এইচ বলতে H1 ও আরেকটা হচ্ছে কি হচ্ছে 1/3 পাই R2 তার স্কোয়ার H2, কারণ এখানে R1 হচ্ছে কি আছে R1 হচ্ছে মানে প্রথম শঙ্কুর হচ্ছে মানে 4, আমরা এখানে R1 আর R2 হচ্ছে আয়তন দিয়েই লিখলাম আর কি। R1 আর R2 হচ্ছে কী করলাম হচ্ছে R1 আর R2 হচ্ছে কী বলছে ওই শঙ্কুদ্বয়ের হচ্ছে ব্যাসার্ধের হচ্ছে এটা হচ্ছে সূত্র লিখলাম। এখানে সূত্রটা হচ্ছে কী বললাম 1/3 পাই R1 স্কোয়ার হচ্ছে আর H1 ও হচ্ছে 1/3 পাই হচ্ছে R2 তার স্কোয়ার। এটা সুতরাং এদের অনুপাত হলে কী হবে 1/3 পাই R1 স্কোয়ার H 1/3 পাই R2 স্কোয়ার H1 H2। তাহলে এখানে আমরা হচ্ছে R1-এর জায়গায় হচ্ছে R1 প্রথম সংখ্যা R1-এর জায়গায় হচ্ছে 4R বসাবো, আর হচ্ছে R2-র জায়গায় কী বসাবো 5R বসাবো। তাহলে এখানে হচ্ছে 1/3 পাই হচ্ছে R1-এর জায়গায় কত বসাচ্ছি, তাহলে R1-এর জায়গায় বসালাম হচ্ছে 4R তার হোল স্কোয়ার H1 H2 1/3 হচ্ছে পাই আর হচ্ছে R2-র জায়গায় কত বসাবো 5R তার স্কোয়ার বসাবো, তারপর H2। এখান থেকে অনুপাত হচ্ছে এবার এই অনুপাতটাই দেওয়া আছে কত 1:4 দেওয়া আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি 1/3 পাই হচ্ছে 4R তার স্কোয়ার H1 বাই হচ্ছে 1/3 পাই হচ্ছে কী হবে 5R তার হোল স্কোয়ার H2। এখান থেকে হচ্ছে এই যে 1/3 পাই কাটা গেল, আর এখানে হচ্ছে আর এটা একটু লিখি হচ্ছে কত হচ্ছে 4 তার স্কোয়ার মানে 16 আর স্কোয়ার মানে স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে 25 স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে উপরে H1 এখানে H2। এবার এখানে এই H1 আর H2-র মানটা কী চেয়েছে বের করতে বলছে। আচ্ছা এখানে হচ্ছে এই আর স্কোয়ার কাটলাম, তাহলে এবার শর্ত অনুসারে কী হবে এইটা হচ্ছে কী হবে শর্তানুসারে এই মানটা 16 H1 বাই H2 25 H2 সমান কী আসবে সমান 1:4 বা 1/4। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে H1 বাই H2 থাকবে সমান হচ্ছে 25 যাবে উপরে আর 16 আসবে নিচে, বজ্রগুণ করলাম। এই যে এটা হচ্ছে 25টা দিয়ে উপরে নিয়ে গেলাম আর হচ্ছে 16টা নিচে নিয়ে আসলাম। তাহলে এবার 16 সঙ্গে কী হবে, আগে একটা 4 ছিল, তাহলে 16 সঙ্গে 4 গুণ হবে সমান কত হচ্ছে, তাহলে উপরে 25 4 64। তাহলে H1 বাই H2 আসলো কত, H1 বাই H2 আসলো হচ্ছে 25 বাই কত 64। এখান থেকে সুতরাং কত আসবে H1:H2, সুতরাং 25 কত 64। সুতরাং H1:H2 সমান 25:64। এটা হচ্ছে কত নম্বর উত্তর, হচ্ছে 2 নম্বরটা হলো উত্তর। এবার এরপরে নাম্বার 5 tan আলফা প্লাস cot আলফা সমান 2 হলে পরে tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান এই যে এগুলোর মধ্যে একটা হবে বের করতে বলছে। তাহলে আমি হচ্ছে একটু লিখলাম হচ্ছে আগে যেটা বলেছে সেটা লিখি, tan আলফা প্লাস cot আলফা সমান 2। এবার এখান থেকে tan আলফা প্লাস cot আলফাকে লিখলাম 1/tan আলফা সমান
টু, কারণ হচ্ছে টেন আলফার রুলটা হচ্ছে কট আলফার রুলটা হচ্ছে টেন আলফা। এখান থেকে হচ্ছে টেন আলফা নিচে একটা এক, আর এখানে হচ্ছে ওয়ান আর টেন আলফা হচ্ছে টেন আলফা। এখানে কী হবে, লসাগু করতে হবে, এই টেন আলফা দিয়ে টেন আলফা গুণ করতে হবে, টেন আলফা গুণ টেন আলফা স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান হবে টু। এবার এখানে বজ্র গুণ করবো, দুইয়ের সঙ্গে টেন আলফা গুণ করবো, আর হচ্ছে দুইয়ের নিচে একটা এক ধরবো, তাহলে দুইয়ের সঙ্গে টেন আলফা গুণ করলে টু টেন আলফা। আর এখানে কী লিখবো, টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান সমান টু টেন আলফা। তাহলে টেন আলফাগুলোকে একই দিকে নিয়ে আসবো, সংখ্যাটা একই দিয়ে থাকবে, টেন আলফা স্কোয়ার টু টেন আলফাকে সমান সমান ডান পাশ থেকে বাম পক্ষে নিয়ে আসলে পরে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস টু টেন আলফা, কারণ হচ্ছে মানে প্লাস টেন আলফা আছে, সমান প্লাস ওয়ান সমান সমান জিরো। এখানে হচ্ছে টেন আলফা তার স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার হচ্ছে টেন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টু। এখানে হচ্ছে এরকম ডট দিয়ে টেন আলফা ডট ওয়ান লিখলাম, মানে প্লাস ওয়ান স্কোয়ার লিখলাম সমান সমান জিরো। এখানে একটা সূত্র যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার টেন আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান সমান জিরো। এখান থেকে হচ্ছে টেন আলফা সমান মাইনাস ওয়ান ইকাল জিরো, হোল স্কোয়ারটা চলে গেলো এখানে। অর্থাৎ হচ্ছে যেহেতু ডান পক্ষে শূন্য আছে তাই হচ্ছে হোল স্কোয়ারটা না লিখলেও হয়। তাহলে এখান থেকে টেন আলফা সমান সমান এক, যখন টেন আলফা এক হবে সুতরাং কট আলফা কত হবে, ওয়ান বাই টেন আলফা আমরা জানি। তাহলে এখানে টেন আলফা যে এক বসাবো, তাহলে এক বাই এক, তাহলে আমরা সুতরাং কট আলফা কত পেলাম, কট আলফা পেলাম হচ্ছে এক। যখন কট আলফা এক পেলাম তখন হচ্ছে টেন টু দি পাওয়ার 13 আলফা প্লাস কট টু দি পাওয়ার 13 আলফা। এখানে হচ্ছে আলফার টেন আলফার জায়গায় মানটা বসালে পরে হয়ে যাবে। এবার টেন টু দি 13 আলফা জায়গায় আমি এইভাবে টেন আলফা টু দি পাওয়ার 13 লিখতে পারি এইভাবে, প্লাস হচ্ছে কট হচ্ছে আলফা এখানে লিখতে পারি এরকম 13 লিখতে পারি, আর টেন আলফা মানে ওয়ান টু দি পাওয়ার 13, আর হচ্ছে কট আলফা মানে ওয়ান টু দি পাওয়ার 13। এককে 13 বার গুণ করলে একই আসবে, প্লাস আবার একে 13 বার গুণ করলে একই আসবে, তাহলে এক যোগ এক দুই হচ্ছে উত্তর। তাহলে অপশন নম্বর কত, অপশন নম্বর বি, এটা হচ্ছে উত্তর। এবার বলছে নাম্বার 6, x1 x2 x3 ডট ডট xn এর রাশিগুলির গড় হচ্ছে কত 20। তাহলে হচ্ছে x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট x10 প্লাস 4 এই রাশিগুলি কী হবে, গড় হবে, এগুলোর মধ্যে একটা হবে। তাহলে আমি হচ্ছে লিখছি প্রথমে এখানে যেহেতু হচ্ছে x1 x2 x3 ডট ডট x10 পর্যন্ত আছে, এর গড় কত 10। সুতরাং আমরা লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি। এবার হচ্ছে না 10 না কত হচ্ছে 20 বলছে, যেহেতু হচ্ছে x1 x2 x3 ডট ডট xn এর গড় হচ্ছে কত 20। তাহলে এবার এখানে যেহেতু এখানে পদ কটা আছে 10টা, তাহলে আমি এখানে যোগ করে এইগুলি x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3 প্লাস ডট ডট কত x10, এবার হচ্ছে 10টা পদ থাকার জন্য নিচে 10 আসবে, এটা সমান সমান কত 20। এটা এইভাবে থাকলো। এখন মানে কার মান চেয়েছে, এখন হচ্ছে মান চেয়েছে x1, সুতরাং x1 প্লাস 4 x2 প্লাস 4 x3 প্লাস 4 ডট ডট কত, এটা হচ্ছে x10 প্লাস 4, এটা হচ্ছে 10 নম্বর পদের গড় কত হবে বের করতে বলছে। সুতরাং এদের গড় লিখলাম, তাহলে এদের গড় হচ্ছে এগুলো যোগ করে 10 ভাগ করতে হবে, তাহলে কত হবে x1 প্লাস 4 লিখলাম, x2 প্লাস 4 লিখলাম, মানে কমার জায়গায় মানে প্লাস লিখতেছি, প্লাস ডট ডট x10 প্লাস 4 বাই কত হবে, এখানেও কত আসবে, যেহেতু হচ্ছে পদ আছে 10টা তাদের এখানেও আসবে 10। তাহলে সমান সমান আমি এখানে কী করব, x1 প্লাস x2 প্লাস x3 মানে প্লাস হচ্ছে ডট ডট x
কত 10। এবার এখানে লিখলাম, যোগ করলাম, আবার হচ্ছে প্লাস 4 4 4 ডট ডট, এটা কত হচ্ছে 4। এবার এখানে কত আসছে 10। তাহলে আমি এটাকে অর্থাৎ হচ্ছে x1 x1 x2 x3 ডট ডট x10 পর্যন্ত এগুলো আগে লিখলাম, তারপরে 4 4 4 4 কটাকে 10টা পড়ে আছে ওগুলোকে পরে লিখলাম। এবার এই 10 দিয়ে এদিকে ভাগ করে দেবো, আবার 10 দিয়ে ভাগ করে দেবো। তাহলে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট x10 বাই হচ্ছে 10। এবার এখানে প্লাস, আর এখানে কত আছে 4 4 ডট ডট 4 বাই হচ্ছে 10। এবার এখানে যেহেতু হচ্ছে উপরে বলা আছে যে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট x10 এর বাই 10, এটার মান হচ্ছে 20। তাহলে এখানে হচ্ছে আমি হচ্ছে কী লিখবো, মানটা হচ্ছে কত লিখবো, 20 লিখলাম, যোগ। আর এখানে কত 4 4 4 ডট ডট হচ্ছে 10টা 4, 10টা 4-এর যোগফল কত হবে, 40 হবে, 40 বাই এই যে এই 10। তাহলে এখানে 0 0 কাটলাম, তাহলে কত হলো 20 যোগ 4, 20 যোগ 4, উত্তর কত হলো তাহলে 24। তাহলে অপশন নম্বর কত, এখানে অপশন নম্বর বি হবে উত্তর। এবার বলছে নাম্বার 2-এর 1 নম্বর অঙ্কটা, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? এখানে এক ব্যক্তি জমা রাখছে কত হচ্ছে 100 টাকা, 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি পেয়েছে কত 121 টাকা। তাহলে আমাকে অঙ্কটা বের করতে হবে সুদের হার কত ছিল। তাহলে যেগুলো আছে তো সেগুলো আগে লিখছি, কী কী আছে এখানে। এবার এখানে আছে সুদের হারটা আমাকে মানে কী করতে হবে, সুদের হারটাই বের করতে হবে। 2-এর 1 2-এর 1 শূন্যস্থান পূরণ করতে বলছে। এবার আসল লিখলাম, আসল কত, আসল সমান সমান 100 টাকা, আসল হচ্ছে 100 টাকা। আর হচ্ছে সময় বলছে কত 2 বছর, সময় বলছে কত 2 বছর পরে, সময় টি সমান সমান, সময় হচ্ছে এখানে হচ্ছে চক্রবর্তী সুদের ক্ষেত্রে হচ্ছে n লেখা হয়, তাহলে হচ্ছে n সমান সমান হচ্ছে চক্রবর্তী সুদের ক্ষেত্রে n লেখা হয়, আর সরল সুদের ক্ষেত্রে লেখা হয় t, তাহলে ওই একই ব্যাপার। তো এখানে সময় হচ্ছে n এর জায়গায় কত লিখব 2, আর হচ্ছে সুদের হার হচ্ছে, সুদের হার কত, সুদের হার হচ্ছে r%, এটা হচ্ছে বের করতে হবে। আর এখানে আসল পি ধরলাম, পি সমান সমান কত 100 টাকা, আসল পি সমান সমান 100 টাকা। আর হচ্ছে সময় হচ্ছে n সমান সমান 2, 2 হচ্ছে কি বছর, 2 বছর। আর সুদের হার হচ্ছে r%টা বের করব। তো তাহলে সমূল চক্রবৃদ্ধি, তাহলে হচ্ছে সুতরাং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয়, সমূল চক্রবৃদ্ধি একটা সূত্র আছে, পি গুণন 1 প্লাস r বাই 100 বাই 100 টু দি পাওয়ার n। এই সূত্র, এখানে সূত্র জায়গায় হচ্ছে মান বসাবো, মান বসেই হচ্ছে এটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা কত 121 টাকা আছে। তাহলে আমি এখানে মান বসাবো, সমান সমান হচ্ছে পি এর জায়গায় 100 আর যোগ ইন্টু, তারপর 1 প্লাস r এর জায়গায় r, আর 100 জায়গায় 100, আর হচ্ছে n এর জায়গায় কত, n এর জায়গায় হচ্ছে n এর জায়গায় সময়টা কত বলছে 2। তো তাহলে এক্ষেত্রে তাহলে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে সুতরাং এবার এই যে সমূল চক্রবৃদ্ধি হলো, এটা কত বলছে 121 টাকা, তাহলে এটা সমান সমান কত হবে, এটা সমান সমান 121 টাকা হবে। তাহলে আমি এটা সমান সমান হতে 100 গুণন 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 2, এটা সমান সমান হচ্ছে কত লিখবো, 121 লিখবো। সুতরাং
কত 100 ইন্টু 1 প্লাস কত r/100⁴ সমান সমান কত 121। কারণ হচ্ছে ওরা হচ্ছে সমুদ্র চক্রবৃদ্ধিটা হচ্ছে 121 টাকা বলেছে, তাহলে আমি এখান থেকে হচ্ছে 1 প্লাস r/100 তার স্কোয়ার সমান সমান এই 100 দিয়ে 121কে ভাগ করলাম, তাহলে 121 এখানে 100 লিখলাম। এবার হচ্ছে 121 মানে কত স্কোয়ার 11 স্কোয়ার, আর এখানে 100 মানে কত 10, তাহলে এখানে হোল স্কোয়ার লিখলাম। আর এখানে লিখলাম হচ্ছে কত এটা r/100, আর এখানে 1 প্লাস এটা স্কোয়ার, এখানে স্কোয়ার দুইটা স্কোয়ার কী করবো সরিয়ে দিব। এবার তাহলে কী হবে 1 অর্থাৎ স্কোয়ারটা থাকবে না। এবার এখানে সমান সমান কত 11/10। এবার তো এই একটা বিষয় পেলাম, তাহলে 1 প্লাস r/100 সমান সমান কত হচ্ছে 11/10। তাহলে এখান থেকে একটা হচ্ছে সমান সমানের ডান পাশে নিয়ে যাবো, তাহলে r/100 সমান সমান 11/10 মাইনাস 1। এখানে হচ্ছে লসাগু করবো, একের নিচে একটা 1 ধরবো, এক নিচে একটা ধরে লসাগু করবো, 10 আর 1 লসাগু কত 10। এবার এখানে 11 বিয়োগ এই 10 দিয়ে 1 গুণ হবে, 10 × 10। এবার এখানে কত 11 থেকে 10 গেলে কত হবে 1 বাই কত 10, আর এখানে কত ছিল r/100। তাহলে সুতরাং এখানে আর কত আসবে, আর সমান সমান হচ্ছে 100 দিয়ে 1-এর সঙ্গে গুণ হবে, আর এই শূন্যর সঙ্গে শূন্য কাটবো, তাহলে কত আসলো 10, তাহলে r = 10 আসলো। তাহলে এখানে হচ্ছে কত লিখে দেবে, সুদের হারটা লিখে দেবে 10 লিখে দেবে, এখানে 10 বাস হয়ে গেলো। এবার এরপরে বলছে cos 53/sin 37 এর সরলতম মান কত। এবার এখানে এর মানটা কত আমাদের বের করতে হবে। নাম্বার কত 2, cos 53 ডিগ্রি বাই হচ্ছে sin 37 ডিগ্রি। এখানে একটু যোগ করছি, 53 সঙ্গে হচ্ছে কত 37 যোগ করলে কত হয় একটু দেখছি। এবার এখানে 3 আর 7 কত 10 আর 0 হাতে 1, 5 আর 3 কত 8, 8 আর 1 9, 90 ডিগ্রি। তার মানে এই 53 আর 37 ডিগ্রি দুটো যোগ করে 90 ডিগ্রি হয়। তাহলে আমরা হচ্ছে এখানে এই অঙ্কটা করতে গেলে কি হলো, কী করবো, হয় অঙ্কটা cos দিয়ে করবো অথবা সাইন দিয়ে করবো। আমি অঙ্কটা হচ্ছে সাইন দিয়ে করার চেষ্টা করছি, তাহলে হচ্ছে cos-এর সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে তো সেটাকে একটু চেঞ্জ করব। এটাকে এমন করে চেঞ্জ করব 90টা ব্যবহার করবো, 90 থেকে বাদ দেবো কত 37 ডিগ্রি। এখানে দেখো cos-ই আছে, আর এখানে কত 53 জায়গায় কত 93 মাইনাস 37 লিখছি, কারণ 90 থেকে 37 বাদ দিলে পরে কত 53 আসবে। আর নিচে sin 37 ডিগ্রি লেখা হচ্ছে এখানে, তাহলে সূত্রটা cos 90 মাইনাস থিটা, এখানে হচ্ছে cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, এটা একটা সূত্র। তাহলে হচ্ছে এখানে sin 37 ডিগ্রি, এবার উপরেও sin 37 ডিগ্রি, নিচে sin 37 ডিগ্রি, এটা কাটা গেল, কী থাকলো 1, কিছু থাকলো না 1 থাকলো, তাহলে এটা উত্তর হয়ে গেলো 1। তাহলে শূন্য স্থানে তাহলে লিখে দেবে সরলতম মান কত, এখানে সরলতম মান কত 1 হবে। এবার এখানে বলছে x1 x2 x99 চলগুলির ঊর্ধ্বক্রমে থাকলে এর মধ্যমাটা কত হবে। এবার মধ্যমা বের করতে বলছে, আর মধ্যমা বের করতে বলছে নাম্বার 3 x1 x2 x3 চলছে, এটা কত x হচ্ছে 99 পর্যন্ত, 99 পর্যন্ত পথ, তার মাঝখানে অনেকগুলো আছে x1 x2 x3 x4 আছে, x5 আছে, এইভাবে চলতে চলতে 99 পর্যন্ত। এবার লিখবো এখানে n সমান সমান 99 কেন লিখলাম, কারণ হচ্ছে x এর নিচে 99 আছে, এটা 1 নম্বর পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ, এইভাবে চলতে চলতে 99টা পথ। তাহলে nটা হচ্ছে 99, হচ্ছে এটা হচ্ছে 99টা কি হচ্ছে অযুগ্ম না যুগ্ম, অযুগ্ম মানে বিজোড়, তাহলে অযুগ্ম, তাহলে যখনই অযুগ্ম হবে তখনই হচ্ছে মধ্যমা বের করার সূত্র কী করতে হয়। সুতরাং মধ্যমা বের করার সূত্র আছে n+1/2 তম পথ বলতে
এখানে n+1/2 যেটা হবে তো সেটা তম পদ। এবার n কত 99 আর 1/2 তম পদ। তাহলে এখানে 99-এর সঙ্গে 1 যোগ করলে কত 100/2 তম পদ। তাহলে 100-কে 2 যোগ করলে 50, তাহলে হচ্ছে 50তম পদ। তাহলে হচ্ছে 50তম পদে যেটা আছে তো সেটাই হবে এদের মধ্যমা। এই যে এই সংখ্যাগুলোর মধ্যমা, এই মানে পদগুলোর মধ্যমা। তাহলে x1 প্রথম পদটা হচ্ছে x1, পদটা x2 এগুলো চলতে চলতে x50। সুতরাং মধ্যমা কত হবে তাহলে এখানে মধ্যমা সুতরাং মধ্যমা সমান x হচ্ছে 99, এটা হবে উত্তর। মধ্যমা তাহলে কত হলো তাহলে x99। এবার মধ্যমা হয়ে গেলো x99। এবার এরপর অঙ্কটা ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে অ্যাঙ্গেল A এর মান কত। এবার এখানে একটা বৃত্তস্থ সামান্তরিক আঁকি। একটা কত নাম্বার 4। এখানে এই একটা হচ্ছে বৃত্ত আঁকলাম, বৃত্তস্থ সামান্তরিক। এরকম বৃত্তস্থ সামান্তরিক একটা আঁকলাম। এবার এখানে বৃত্তস্থ এখানে যে কোণটা আর এখানে কোণটা, এটা যদি A, এটা B, এটা যদি C হয় বিন্দু, তাহলে হচ্ছে এদের হচ্ছে বৃত্তস্থ সমান্তরিকের অ্যাঙ্গেল A কোণের মান কত হবে। এবার এখানে হচ্ছে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের কোণগুলো কি হয়, পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ হচ্ছে এখানে A আর হচ্ছে অ্যাঙ্গেল A আর C মিলে কত হবে, অ্যাঙ্গেল A আর C মিলে 180 হবে। আবার এদের যোগফল আবার হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে B আর হচ্ছে অ্যাঙ্গেল D মিলেও কত হবে 180 ডিগ্রি হবে। এবার যেহেতু হচ্ছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান থাকে, তো কাজে তাহলে এখানে যে কোণটা হবে এখানে সেই কোণটাই হবে। তাহলে এখানে হচ্ছে যেহেতু দুটো কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে হচ্ছে সমান হলে পরে তাহলে 180 ডিগ্রিকে সমান 2 ভাগে ভাগ করলে কত হবে 90 ডিগ্রি। তাহলে এখানে তাহলে উত্তরটা কত হবে তাহলে 90 ডিগ্রি। তাহলে সুতরাং হচ্ছে অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল A সমান 90 ডিগ্রি লিখে দেবে। বুঝা এগুলো। এবার এরপরে এখানে হচ্ছে 90 ডিগ্রিটা লিখে দেবে। এই যে এখানে 90 ডিগ্রি লিখবে 90 ডিগ্রি। আর এটা কত হলো x99। এবার এরপরে এক মুখ কাটা একটি পেন্সিল আকার চোঙ এবং ড্যাশের সমন্বয় একটা পেন্সিল আছে, পেন্সিল একটা এক মুখ কাটা। এই হচ্ছে একটা পেন্সিল ধরো, এদিকে হচ্ছে কাটা, এখানে হচ্ছে তো তাহলে হচ্ছে এই যে এটা দেখতে, এই যে এই চিত্র দেখতে হচ্ছে এটা কি একটা চোঙ, ওরা চোঙ বলেছে। আর উপরের যে চিত্র সেটা হবে শঙ্কু। তো তাহলে এখানে কি হবে, তাহলে এটা চোঙ আছে, এই যে এটা হচ্ছে চোঙ, আর উপরে এটা হচ্ছে কি শঙ্কু। তাহলে কি হবে, চোঙটা লেখা আছে, তাহলে এখানে কি লেখা শঙ্কু লিখে দেবে। তাহলে এটা শঙ্কু, উময় কয় শঙ্কু। এরপরের অঙ্কটা a-2 × x² + 3x + 5 = 0 সমীকরণটি এর মান কত হবে, যাতে হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। এবার আমি লিখছি সমীকরণটা। আমরা জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে কী হতে হবে, এর মান হচ্ছে 0 হয় না। যদি এরকম যদি একটা থাকে ax² + bx, আমি হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা লিখলাম সমান 0। সমীকরণটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে কী হয় আমরা জানি a ≠ 0 হয়। তাহলে হচ্ছে এর মানটা কী হবে, এর মানটা হচ্ছে 0 যদি না হয় তবেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে। আর যদি 0 হয় তাহলে এটা সমীকরণ হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। যদি হচ্ছে কি হয়, এটা যদি এর মানটা যদি কি হয় 0 হয় আর কি, তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। কারণ হচ্ছে এর মান যদি 0, এখানে হচ্ছে আমি যদি 0 পুট করি, 0 × x² প্লাস হচ্ছে bx + c, এটা সমান 0। তো তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কি হচ্ছে 0-র সঙ্গে x² গুণ করলে 0 প্লাস হচ্ছে bx + c। এই যে এখানে হচ্ছে x² নেই, এখানে হচ্ছে দ্বিঘাত সমীকরণটা হবে x² + bx + c হবে। আমি এখানে x² লিখলাম, c² লিখলাম, এটা ছিল আর কি। তো তাহলে সমীকরণটা কী হবে, দ্বিঘাত সমীকরণটা x² + bx + c = 0। এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ
হবে কখন, যখন এর মান হচ্ছে 0 হবে না, নট ইকুয়াল টু 0। আর যখন 0 হবে তখন হচ্ছে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখানে যে অঙ্কটা বলেছে যে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এই সমীকরণ হচ্ছে এর মান হচ্ছে কত হবে, তাহলে হচ্ছে দ্বিঘাত সমীকরণ হবে না। যখন বলছে এবার সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না যখন কী হবে, a-2 ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এই পদটা যখন 0 হয়ে যাবে তখন হচ্ছে এক্স স্কোয়ার থাকবে না, তখন এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে a-2 ইকুয়াল টু 0 হবে, তাহলে এখান থেকে a সমান 2 হবে, তাহলে হচ্ছে -2 সমান বসে গেলে এবারে মানে +2 হবে। তাহলে এখানে উত্তর তাহলে কত হলে, এখানে উত্তর হবে 2। এরপরে অঙ্কটা সত্য মিথ্যা নম্বর 3-এর 1, নির্দিষ্ট আসলের উপর বার্ষিক সরল সুদের হার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সমান হবে। নির্দিষ্ট আসল হচ্ছে মানে পি টাকা, আর হচ্ছে যদি একই হয় আর কি, তাহলে হচ্ছে বার্ষিক সরল সুদের হার সমান হলে বার্ষিক আসলটাও সমান, আর হচ্ছে সুদের হারটাও সমান, আর হচ্ছে সময়টাও সমান যদি হয়, তাহলে সরল সুদটা ও চক্র সুদটা একই হবে নাকি সেটা হচ্ছে বলছে। যদি একই হয় তাহলে, যদি সমান হয় তাহলে এই যে কথাটা যদি সত্য হয় তাহলে সত্য লিখতে হবে, আর নাহলে যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা লিখতে হবে। আমরা হচ্ছে বের করবো আর কি। 3-এর 1 ধরি আসল সমান পি টাকা, আসল যখন পি টাকা আর হচ্ছে সময় হচ্ছে টি দিলাম, সময় হচ্ছে টি, আর হচ্ছে সময়টি আর সুদের হার সমান R%, সমান R% হলো। তাহলে এই সরল সুদের ক্ষেত্রে দুই ক্ষেত্রে বের করতে হবে, সরল সুদের ক্ষেত্রে বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সরল সুদের ক্ষেত্রে I = PTR/100। এখানে I হচ্ছে সুদটা বের করতে বলছে, সুদটা সমান হবে কিনা, আসলে পি তো পি, আর সময় হচ্ছে এখানে সময়টা হচ্ছে সময় সমান 2 বছর, তাহলে সময়টা হচ্ছে কত 2, আর হচ্ছে আরে, কারণ যেহেতু আসল আর হচ্ছে সুদের হার একই থাকবে বাই 100, তাহলে আমি এখানে কাটারি করলাম, 2 দিয়ে 100কে 50 দুগুণে 100, তাহলে উপরে দিলে কত হলো PR/100। এটা আসলো মোট সুদ, আমি এখানে লিখলাম টাকা, তাহলে হচ্ছে এটা কত আসলো হচ্ছে PR/50, আজ যেন 10 PR/50 আসলো। তাহলে এবার আমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখব, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী বের করতে হয়, সমূল চক্রবৃদ্ধি সমান আমরা একটা সূত্র জানি, P × 1 + R/100⁴n। এখানে nটা হচ্ছে 2 বছর, P তো P, আর হচ্ছে 1 + R হচ্ছে RE, আর হচ্ছে 2। এখানে তাহলে কি আসলো, এটা আসলো সমূল চক্রবৃদ্ধি, তাহলে এখান থেকে সুদটা বের করবো। সুতরাং চক্রবৃদ্ধি সুদ, তাহলে চক্রবৃদ্ধি সুদটা তাহলে কী হবে, তাহলে এই যে এটা সমূল চক্রবৃদ্ধি সুদ আছে, আসল আছে, এখান থেকে হচ্ছে আসলটা বাদ দেবো, আসলটা কত P, তাহলে এটা হচ্ছে বাদ দিলাম 1 R/100 তার স্কোয়ার -P, এখান থেকে মানে P কমন নেব, P কমন নিলে কী হবে 1 + R/100 তার স্কোয়ার মাইনাস হচ্ছে মানে P কমন চলে গেলে 1 থাকবে,
এখানে পি, এখানে কী দেবো, এই যে এটুকু আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র দেবো। এ কত, 1² 1, আর বি হচ্ছে r/100। তাহলে এখানে 2ab, বি হচ্ছে r/100, আর হচ্ছে প্লাস হচ্ছে বি স্কোয়ার, বি হচ্ছে r/100 তার স্কোয়ার -1। এখানে হচ্ছে এই 1² মানে 1² সঙ্গে 1 কাটা যাবে, এই যে এটার সঙ্গে এটা যাবে কাটা, তাহলে এখানে কী থাকছে, তাহলে পি। আর এখানে আমি এখানে কাটতে পারি 2 কত 100 মানে হচ্ছে 5, অর্থাৎ 100কে হচ্ছে 2 দিয়ে ভাগ করলাম 50 হলো, তাহলে কত হলো, উপরে থাকলো হচ্ছে আর, নিচে থাকলো হচ্ছে কত 50। তাহলে r/50 যোগ এটা হচ্ছে হোল স্কোয়ার, আর করলাম না। এবার এই যে এটা আসলো, কি আসলো, এই যে পি গুণন r/50 প্লাস হচ্ছে r/100 তার হোল স্কোয়ার। আর ওইখানে কত আসলো, ওইখানে আসলো মাত্র PR/50, আর এখানে হচ্ছে PR/50 তো আছে পি গুণন আর গেলে PR/50 তো হবে, তার সঙ্গে এইটা আছে যোগ, এই জন্য কী হচ্ছে এখানে সমান হলো না। তাহলে কেসটা কী কেস, মিথ্যা কেস। তাহলে এখানে কী লিখে দেবে, তাহলে এখানে লিখে দেবে হচ্ছে এই কেসটা মিথ্যা কেস। এবার এই যে পরের অঙ্কটা x3, পরের অঙ্কটা নাম্বার 3, x3 y, x² y², xy3, এগুলো হচ্ছে ক্রমিক সমানুপাতি হবে নাকি? যদি আমরা জানি ক্রমিক সমানুপাতি, এরা ক্রমিক সমানুপাতি হলে কী হবে, প্রথম পদ কী আছে x3 y is to, কী আছে দ্বিতীয় পদটা কী আছে x² y², ডাবল ইস টু কী হবে x² y² is to xy3। তার মানে এখানের যা হবে এখানে তাই হবে, যদি আসে তাহলে হয়ে যাবে, তাহলে সমান হবে। এবার আমি তাহলে এরকম সমানুপাতি হবে, তাহলে কেসটা যদি হয় তাহলে হচ্ছে কন্ডিশনটা সত্য হবে। এবার এখানে আমি অনুবাদকে ভাগ করে দিচ্ছি, তাহলে x² y² বাই হচ্ছে xy3। এবার এখানে কি আছে x² আর এখানে হচ্ছে x3, এই x² এর সঙ্গে x3 কাটলে পরে একটা x থাকবে, আর হচ্ছে এখানে y, এখানে y² তাহলে একটা y, এখানে x², এখানে x² এর সঙ্গে x কাটলে গেলে x থাকবে, আর এখানে স্কোয়ার y² আর y3, এখানে নিচে কী থাকবে y থাকবে। তাহলে উপরে কী পেলাম, তাহলে এই পাশে বাম পক্ষে পেলাম x/y, ডান পক্ষে পেলাম x/y। তাহলে এখানে যা আছে এখানে তাই আছে, তাহলে কেসটা সত্য কেস হবে। তাহলে এই কেসটা কী হবে, সত্য। এরপরের যে অঙ্কটা আছে sec², এরপরের অঙ্কটা sec² 27 ডিগ্রি, sec² 27 ডিগ্রি মাইনাস কত কোয়াট স্কোয়ার কত 63 ডিগ্রি। এখানে দেখব দুটো অ্যাঙ্গেল যোগ করে আগে হচ্ছে 90 ডিগ্রি হয় নাকি দেখি। 27 ডিগ্রি যোগ হচ্ছে 63 ডিগ্রি যদি হয় তাহলে হচ্ছে আমরা এখানে ওই 90 ডিগ্রি দিয়ে যে সূত্রটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো এখানে। তাহলে 7 আর 3 কত, 10 আর 0 হাতে 1, 6 আর 2 8, 8 আর 2 8 আর 1 9, আমরা বাস হয়ে গেলো 90 ডিগ্রি। তার মানে আমি এখানে হয় sec² কে আমরা কি জানি একটা সূত্র cos² মাইনাস cot² থিটা, এই সূত্রটা একটু লিখি, এই সূত্রটা ইউজ করবো cos² থিটা মাইনাস cot² থিটা সমান কত 1। আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো, এই যে cos² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1। এখানে হচ্ছে sec² আছে আর হচ্ছে এখানে cot² আছে, এই যে এই cot² এখানে আছে মিলে গেছে। তাহলে হচ্ছে এই যে এখানে যদি cos² আনতে পারি তাহলে আমি 1 লিখতে পারবো। তাহলে sec² থিটাকে আমি sec² sec² লিখলাম, আর হচ্ছে 27কে লিখবো হচ্ছে কত 90 থেকে 63 বাদ দিব, 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, আর এখানে ওইটাই হবে cos² 63 ডিগ্রি মাস হয়ে গেলো। তাহলে এখানে sec² 90 মাইনাস কত 63 ডিগ্রি, এটাকে লিখবো cos²
কোসেক স্কোয়ার 63 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 63 ডিগ্রি। এবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটার উত্তরটা কত আসবে? 1 আসবে। এখানে হচ্ছে 1ই আছে, তাহলে এই কেসটা সত্য হবে। এবার এরপরে হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে কয়টা? 2টা আছে। কেসটা সত্য মানে মিথ্যা হবে। আমি একটা নিরেট অর্ধগোলক আঁকি। এটা হচ্ছে একটা নিরেট অর্ধগোলক। এটা হচ্ছে এই যে উপরে এই যে গোল, এটা হচ্ছে একটা তল, আর এটা হচ্ছে বক্রতল। তাহলে হচ্ছে তল এখানে একটা আর এখানে একটা, কয়টা? একটা আর একটা মিলে হচ্ছে কয়টা? 2টা তল হচ্ছে। তাহলে কটা হলো তল? তাহলে দুটোই বলা আছে। তাহলে এখানে কেসটা হচ্ছে সত্য কেস হবে। এবার ওজাইব দুটি ছেদবিন্দু থেকে এক্স অক্ষের লম্ব টানলে এক্স অক্ষ এবং লম্বের ছেদবিন্দুর মানে ভুজি হলো মধ্যমা। এই কেসটা হচ্ছে সত্য কেস হবে। ওজাই ছেদবিন্দু যদি এক্স অক্ষের উপর লম্ব, এটা যদি এক্স অক্ষ হয়, এর উপরে যদি হচ্ছে লম্ব টানা হয়, তাহলে এই যে এটার হচ্ছে মানে ভুজটা হচ্ছে ছেদবিন্দুর ভুজি, যেখানে ছেদ করে, এটা যদি এক্স অক্ষ হয়, এটা হচ্ছে এক্স ড্যাশ, এখানে যদি 0 হয়, এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে হচ্ছে এটার ভুজটাই কী হবে? মধ্যমা। এটা সত্য কেস। এরপরের অঙ্কটা 7 সেমি 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? এবার আমি ছবি আঁকছি। 7 সেমি আর হচ্ছে এরকম 7 সেমি এবং 3 সেমি, এই একটা বৃত্ত, আর এদিকে আরেকটা বৃত্ত আঁকলাম। এখানে বৃত্ত না, এটা হচ্ছে বৃত্তটার সেন্টার, এটা হচ্ছে বৃত্তটার সেন্টার। এবার এখানে এইটুকু হচ্ছে কত? এই বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে 3 সেমি, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? 7 সেমি। আর এটা হচ্ছে এই বৃত্তের হচ্ছে দিলাম সেন্টার, দিলাম ও, আর এই বৃত্তের সেন্টার দিলাম ও ড্যাশ। তাহলে আমি এখানে বৃত্ত দুটার কেন্দ্র হচ্ছে কী করলাম? জয়েন করলাম। আবার হচ্ছে কেন্দ্রদ্বয়, এই অঙ্কটা হচ্ছে কত নম্বর অঙ্ক? 7 নম্বর অঙ্কটা। 10 নম্বর এটা অঙ্কটা, এটা নয়, সরি, 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা 7 সেমি এবং হচ্ছে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে কত সেমি? 4 সেমি। তাহলে এবার আমি একটা বৃত্ত হচ্ছে এই একটা বৃত্ত, আর এটাকে ধরলাম 3 সেমি হচ্ছে কি ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে। আবার এদিকে হচ্ছে কী হচ্ছে? বৃত্ত দুটো হচ্ছে বহিঃস্পর্শ করছে। আর একটা বৃত্ত হচ্ছে এখানে আঁকলাম হচ্ছে, এটা হচ্ছে কত সেমি? ব্যাসার্ধ 7 সেমি, এখানে এটুকু 7। এবার বলেছে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব নাকি কত? 4 সেমি হবে। এখানে হচ্ছে এটা যদি হচ্ছে এখান থেকে এটুকু যদি ব্যাসার্ধ হয়, তাহলে এখানে এটুকু হবে ব্যাসার্ধ, আবার এটুকু হবে এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা 3 হলে পরে এটা হচ্ছে এটা যদি 7 হয়, তাহলে এটা কত হবে? 4 হবে। তাহলে না, এটা যদি হয় আর কি 7 হয়, এটাও 7 হবে, কারণ হচ্ছে বৃত্তের হচ্ছে কি ব্যাসার্ধ হচ্ছে এদিকে আর এদিকে একই হবে। এটা যদি 7 হয়, এটা যদি কত হয়? 3 হয়। তাহলে হচ্ছে এবার কি বলেছে? বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের যোগফল বলেছে। বৃত্তের কেন্দ্রদ্বয়ের যোগফল হচ্ছে কি? একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 7। তাহলে 3 আর 7 কত হলো? হচ্ছে 3 আর 7 কত হলো? 10। কিন্তু ওরা বলেছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব নেই কত হবে? 4 সেমি। তাহলে এই কেসটা হচ্ছে আমরা পেলাম 10 সেমি, হ্যাঁ, কিন্তু ওরা উত্তর বলেছে 4 সেমি হবে। তাহলে এই কেসটা কী হলো? মিথ্যা কেস। সুতরাং এই কেসটা হচ্ছে মিথ্যা কেস। এখানে তাহলে কী লিখে দেবে? মিথ্যা কেস লিখে দেবে। এখানে কী লিখে দিলে? মিথ্যা কেস হয়ে গেলো। ধন্যবাদ আমার অঙ্কগুলো এতক্ষণ দেখার জন্য। আমি এরপরে 4-এর দেখো অঙ্কগুলো দেবো। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী অঙ্কগুলো সবার আগে দেখতে পারো। আর বন্ধুদেরকে বেশি বেশি করে
বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করতে ভুলে যাবে না। ধন্যবাদ সবাইকে, গুড নাইট।